মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তে জাঙ্কুকের দিকে তাকাতেই ওর মুখ বন্ধ হয়ে গেল। অপলক দৃষ্টিতে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। কি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, নিজে চোখ বাড়িতে রেখে এসে ঘুরছেন আর আমরা বললেই দোষ? আমাকে কিছু বলার আগে আপনার ফ্রেন্ডকে বলুন, যাতে সামনে না তাকিয়ে যেন ক্যাঙ্গারুর মতো না লাফায়। এভাবে বলছেন কেন? তো আপনাকে ঠিক কিভাবে বলবো সেটাও বলে দিন আপনি। দরকার হলে তাই বলবে। উই আর এক্সট্রিমলি সরি, ভুলটা আমাদেরই ছিল, আপনি প্লিজ রাগ করবেন না। যাক, কেউ একজন তো বোঝদার আছে আপনাদের ফ্রেন্ডদের মধ্যে, তা আপনাদের ফ্রেন্ডদের না একটু ভদ্রতা শিখিয়ে দেবেন আপনি। এই কি বললেন আপনি? আমরা অভদ্র? একদমই তাই। এই ইউনু, চল এখান থেকে। এই বলেই জাঙ্কুক সানগ্লাসটা পরে বেরিয়ে চলে গেল, আর তার পিছন পিছন ইউনু চলে গেল। আর আমাদের তে তো এখনো হাঁ করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। তের হুঁশ পেরে জেনির মারেতে। মুখে কি ভাত পুড়ে রেখেছিস নাকি যে কিচ্ছু বলতে পারি না? দেখলি তো কতগুলো কথা শুনিয়ে দিয়ে চলে গেল। ভুলটা তো তেরই ছিল। এই তুই চুপ কর জিমিন। আর তে, কি হয়েছে তোর একটু বলবি? দোস্ত, ছেলেটা কি দারুণ তাই না? কি? প্লিজ তে, এটা বলিস না যে তুই ওর উপর ক্রাশ খেয়েছিস। হ্যাঁ, ওইটাই হয়েছে। মানে হালকার উপর ভারী করে ক্রাশ খাইছি বিশাল বড় জোরে। মানে আমি যার জন্য এতক্ষণ ধরে ঝগড়া করলাম সেই পাল্টি মারলো। আরে কর ঝগড়া, ঠিক এই কারণে আমি তের জন্য ঝগড়া করি না, পাছে কখন কোন ছেলের উপর ক্রাশ খেয়ে বসে পড়ে। আরে আমার শালি আর জিজুর মধ্যে একটু ঝগড়া হয়, তা অত ধরতে নেই। কে শালি আর কে জিজু? দেখছেনি, সব যদি ঠিকঠাক হয় তাহলে ওই মালটাই তোর জিজু হবে আর আমার উনি হবে। আর তে যদি এরও গার্লফ্রেন্ড থাকে? দেখ জিমি, আমার মুড ভালো আছে, তাই এমন কিচ্ছু বলিস না যাতে আমি তোকে খুন করার মুডে চলে আসি। আচ্ছা, আজাইরা পেঁচার বাদ দে, এখন কি ভেতরে যাওয়া যাবে নাকি এখানেই দাঁড়িয়ে থাকবি? আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে। চল। এই বলেই তে ভেতরের দিকে এগিয়ে গেল। তে দূরে একটা টেবিলে সুগাকে বসে থাকতে দেখে পুরো 180 ডিগ্রি ঘুরে গেল। কি রে, অমন দরজার দিকে হাঁটা দিচ্ছিস কেন? এখন আবার ঘুরে গেলি কেন? সামনে হাইনা বসে আছে আর তুই ভেতরে যাওয়ার কথা বলছিস? মানে? ওরে সামনে তাকিয়ে দেখ, সব বুঝতে পেরে যাবি। তের কথাতে দুজনেই সামনে তাকিয়ে দেখে যে সামনে সুগা বসে আছে, আর তখনই সুগা ওদেরকে দেখতে পায় আর হাতের ইশারায় ওদেরকে ওর কাছে ডাকে। ওরে তেরে, তোর ভাইয়া নামক হাইনাটা আমাদের ওর কাছে ডাকছে, আর কিচ্ছু করার নেই, চল যেতে হবে। জিমিন, সোনা মোনা আমার জান, আমার হৃৎপিণ্ড, আমার সব অর্গান, প্লিজ তুই এইবারের মতো ম্যানেজ করে নে। সবসময় তো তাই করতে হয় তে, চল এখন দেখছি কি করা যায়। তোমরা সবাই এখন এখানে কি করছো? আসলে ভাইয়া ক্লাস শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম একটু কফি খেয়ে আসি। ভাইয়া আমি বলেছিলাম আসবো না, কিন্তু এরা এত করে বললো তাই আর না করতে পারিনি। তের কথা শুনে তো জিমিন আর জেনি দুজনেই হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে এত বড় ধাক্কাটা সামলাতে পারেনি। আচ্ছা বেশ, এসেছিস ভালো করেছিস, বস এখানে। না না ভাইয়া, আমরা অন্য কোথাও বসছি, তুমি তোমার কাজ করো। আমার কাজ শেষ হয়ে গিয়েছে, বস এখানে, তোমরাও বসো। এই গিয়ে সুগার পাশে বসে পড়ে, আর ওরা দুজন উল্টো দিকে দুটো চেয়ারে বসে পড়ে। কি খাবে বলো তোমরা? একটু আগে এত বড় একটা ক্রাশ খেয়েছি, এরপরে এখনই এত বড় একটা ভয়, এরপরেও আর কিছু খাওয়ার জায়গা আছে নাকি? কি রে, কি বিড়বিড় করছিস তুই? কিছু না তো দাদা ভাই, তুমি তুমি অর্ডার করো, তোমার যা মন যায়। সুগা ওয়েটারকে ডেকে সবার যা খেতে মন যায় সেটা জেনে নিয়ে অর্ডার করে দিল, আর খাবার আসতেই খেতে শুরু করে সবাই। আচ্ছা ভাইয়া, আপনি কি এখানে কোনো কাজে এসেছিলেন? হ্যাঁ, একটা ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, তাই এসেছিলাম। কিন্তু জিমিন, আমি তোমাকে কতবার বলেছি আমাকে এসব আপনি আগে করবে না, তাও সেই আপনি। সরি, ভুল হয়ে গেছে, ভুল করে বেরিয়ে গেছে আর কি। পরের বার থেকে যেন এইরকম ভুলটা আর না হয়। আচ্ছা ভাইয়া, আর হবে না। সুগা জেনির সাথে একটু কথা বললো, কিন্তু জিমিনের সাথে বেশি। এটা তে কফি খাচ্ছে আর দেখে যাচ্ছে, মাঝে মধ্যে জেনির সাথে ইশারাতে ওদেরকে দেখাচ্ছে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো। জেনি, ওদের কেসটা কি বলতো? জানি না দোস্ত,
তবে মনে হচ্ছে ভেতর ভেতর ভালোই কিছু চলছে। পরের দিন না ওকে পাকড়াও করতে হবে, বুঝতে পারলি? ঠিক বলেছিস, পরের দিন একেবারে পাকড়াও করতে হবে যাতে পালাতে না পারে। ও হ্যাঁ জেনি, আমার ক্রাশের খোঁজ কি করে পাবো বলতো? দেখছি কি করা যায়, কিন্তু মালটা খুব রাগী মনে হচ্ছে। মাল আবার কি? হ্যাঁ জিজু বলবি, আর আমি আছি তো, ভালোবেসে মাথায় ঠান্ডা জল ঢেলে একেবারে মাথা ঠান্ডা করে দেব। তুই শুধু একটু খোঁজ লাগা ভাই। ওকে দোস্ত। এরপর তে জেনিকে ওর বাসায় ড্রপ করে দিয়ে ভালো মেয়ের মতো বাড়ি চলে গেল। এদিকে অফিসের সামনে গাড়ি দাঁড়াতেই জাংকুক আর ইয়োনো গাড়ি থেকে নেমে অফিসে ঢুকতেই যাচ্ছিল। ঠিক সেই সময় জাংকুক হঠাৎ দাঁড়িয়ে পড়ে। কি হলো স্যার, আপনি হঠাৎ দাঁড়িয়ে পড়লেন? আই তো আমার সাথে একবার। এই বলেই জাংকুক আবার গাড়ির কাছে এলো, আর তার পিছন পিছনে এলো ইয়োনো। তারপর দুজনে গাড়ির পিছনে গিয়ে একেবারে থম হয়ে যায়। তেইউন, তেইউন এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। এবার জাংকুক তেইউনকে গাড়ির পেছনের লেখাটার দিকে তাকিয়ে তারপর বলে, এই সব কি? তেইউনের সামনের দিকে তাকাতেই পুরো ভ্যাবাচাকা খেয়ে যায় লেখাটা দেখে। তুমি থাকতে গাড়িতে এইসব হলো কি করে? আমি সত্যি বলছি স্যার, আমি বুঝতে পারিনি কে কখন সেই সব লিখে গেছে। এটা সেই সকালের মেয়েটার কাজ যে তোমাদের অপমান করে গেছে। ইমা, আপনি কি করে বুঝলেন স্যার? ইডিয়েট, স্টুপিড, আমি তোর মতো গাধা নই যে লেখাটা দেখে বুঝবো না। কিন্তু স্যার মেয়েটা এমন করলো কি করে? আমার মনে হচ্ছে মেয়েটা কফি শপের আশেপাশেই ছিল, তাই সুযোগ বুঝে কাজটা করে গেছে। বলে রাখা ভালো, সকালে যখন তের সাথে মিট হয়েছিল, মানে ঝগড়া হয়েছিল ইয়োনোর সাথে, তখন তে হেলমেটটা আধা খোলা রেখেছিল, তাই ইয়োনো পরে যখন তেকে দেখে তাই চিনতে পারেনি। বাহ, মেয়েটার সাহস আছে বলতে হবে। কি বলেন স্যার? কি বললি তুই? কই কিছু বলিনি তো। এত বড় সাহস ওই মেয়ের হয় কি করে? এই জিওন জাংকুককে এখনো চেনে না, তাই এত সাহস দেখাতে পারলো। একবার সামনে পেলে আমি ওকে গাছে বেঁধে পর পেটাবো। স্যার আপনি মেয়েদের গায়ে হাত দেবেন না, লাঠি দিয়ে পেটাবো। আর যদি বলিস তো ডেমো দেখাই তোকে একবার মেরে। না না স্যার, খুব বুঝে গেছি, আপনাকে আর এত কষ্ট করতে হবে না। গুড। এই বলেই জাংকুক গটগট করে হেঁটে অফিসের ভেতরে চলে যায়, আর ইয়োনো ড্রাইভারকে দেখে একবার তাকিয়ে পরিষ্কার করতে বলেই জাংকুকের পেছনেই ভেতরে চলে যায়। দেখলি তো, সেই জন্যই আমি মেয়েদের একটু সহ্য করতে পারি না। প্রথমে নিজে ধাক্কা মেরে কথা শোনালো, আর এখন অন্য একটা মেয়ে আমার গাড়িতে এসে ওই সব লিখে দিয়ে গেল। স্যার প্লিজ একটু আপনি শান্ত হন। তুই যা এখন, আমি তোকে পরে ডেকে নেব। ওকে স্যার। ইয়োনো জাংকুকের কেবিন থেকে বেরিয়ে নিজের কেবিনে ঢুকে বসতেই দেখে ওর ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনেতে লেখা জিন আন্টি। নামটা দেখেই মাথায় হাত দিয়ে বসে পড়ে, কিন্তু জানে ফোন যদি ও না ধরে তাহলে বিপদে পড়বে, তাই ফোনটা রিসিভ করলো। হ্যাঁ আন্টি বলুন। আমি কি বলবো? হ্যাঁ বলবি তো তুই। বলেছিস জাংকুককে কিছু? বলেছি আন্টি, আর সব শুনে স্যার বলেছে পরের বার যদি আমি কিছু বলি তাহলে খবর আছে। ও যতই যাই বলুক, তুই তোর কাজ চালিয়ে যাবি, আর যদি না কিছু বলিস না তাহলে তোর খবর আছে, আর সেটা খবর করব আমি। আজকে আর কিছু বলা যাবে না আন্টি, স্যারের মুড গরম আছে। কেন, কি হয়েছে? এবার ইয়োনো আজকের সমস্ত ঘটনা জিনকে খুলে বলে। বাহ, মেয়েটার সাহস আছে বলতে হবে। শোন, তুই মেয়েটার খোঁজ লাগা। আমি কি করে খোঁজ করবো আন্টি? সেটা আমি কি করে বলবো গাধা? আমার বলার কাজ আমি বলে দিলাম, কাজ তুই করবি। এত বড় অফিসের মালিকের বিয়ে তুই, আর এইটুকু সামান্য কাজ করতে হবে সেটাও আমাকে বলে দিতে হবে? এই বলেই জিন সাথে সাথে ফোনটা কেটে দেয়। মাঝে মধ্যে আমি নিজেই বুঝতে পারি না যে আমি ঠিক কার বিয়ে। মা আর ছেলের মাঝখানে পড়ে কোন দিন আমি স্যান্ডউইচ হয়ে যাব, আর ওনারা মিলে কাড়াকাড়ি করবে কে আগে খাবে আমাকে, এই নিয়ে। পরের দিন সকালে কলেজে এসে জেনি আর তে মিলে জিমিনকে পাকড়াও করে। জেনির মাথায় হাত রেখে বল, যা জিজ্ঞেস করবো সব সত্যি বলবি। এই এই, আমার মাথায় হাত রাখি বলবে কেন? যদি মিথ্যে বলে আর আমি অকালে টসকে যাই তখন? শোন জেনি, পাপী মানুষেরা না এত তাড়াতাড়ি মরে না, তাই রিল্যাক্সে থাক। তাহলে তো তোর মাথায় হাত রেখে বলুক, তুই যা পাপ করেছিস তাতে তো তোর কাজে গিনিস বুকে নাম তুলে ফেলেছিস এতদিনে।
তোদের ডিসকাশন শেষ হয়ে গেলে আমাকে ডাকিস, তখন আমি না হয় সব শুনবো। এখন ক্লাস আছে, আমায় যেতে দে। না 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 না, এখন তোর কোথাও যাওয়া হবে না। এই জেনির জন্য টপিক থেকে সরে যাচ্ছিলাম। আচ্ছা, তো এখন সব দোষ আমার, তাই না? জেনি, আপাতত দোষটা নিজের ঘাড়ে নিয়ে নে, পরে আমি তোর ঘাড় থেকে নিয়ে নেব। আরে হ্যাঁ জিমি, যেটা বলছিলাম। বল, কি বলবি? তোর আর ভাইয়ার কি কেস চলছে বলতো? মানে ওই দেখ তুতলাচ্ছে, তার মানে নিশ্চয়ই কিছু একটা ঘাপলা আছে। এই রাখ তো তোর ভাবনা তোর কাছে, আর এইসব কি ধরনের প্রশ্ন? হ্যাঁ, ভাইয়া তোর সাথে কেন অত কথা বলে? ওই অন্য কোনো মেয়ের সাথে তো এত কথা বলতে দেখিনি আমি। সেটা আমি কি করে জানবো? এই সব প্রশ্ন আমাকে না করে তোর ভাইয়াকে গিয়ে কর, কারণ তোর ভাইয়া আমার সাথে যদি বেশি কথা বলে সেটা তো আর আমার দোষ নয়, তাই না? তাও ঠিক, কিন্তু ভাইয়াকে জিজ্ঞেস করার মতো আমার এই ছোট্ট কলিজায় অত জোর নেই রে, তাই তো তোকে জিজ্ঞেস করছি। শোনা, থাক আর অত ভালোবাসা দেখাতে হবে না, চল এখন ক্লাসে চল। ভালো লাগছে না যেতে ক্লাস করতে। সে তোর কোন দিন লাগে? যদি কোনো হ্যান্ডসাম ড্যাসিং ছেলে থাকতো তাহলে দেখতিস আমি সবার আগে ক্লাসে যেতাম, কিন্তু সেই কপাল তো আর হলো না বল। সত্যি রে দোস্ত, এই কষ্ট আমারও আছে। তোদের দুটোরই বাড়িতে আমি বলছি দাঁড়া, যে তোদের মাথায় সবসময় এই সব চলে। তারপর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে কিন্তু আমি তোর বাড়িতেই যাব, এটা মনে রাখিস। কোথায় বলবি? দাঁড়া, আমি তোদের বাড়িতে গিয়ে বলবো যে আঙ্কেল আন্টি আপনাদের মেয়ের তো বিয়ের বয়স হয়ে গেছে, বিয়েটা দিয়ে দিন। তা নয় এই সব কথা বলে যাচ্ছিস। সত্যি তাই। এই বিয়ের কথাতে মনে পড়লো, জেনি তুই খবর নিলি আমার ক্রাশ শোনার কথা? এই ছেমনি মাইয়া, আমি কি চোখে স্ক্যানার লাগিয়ে ঘুরে বেড়াই যে একবার দেখলেই কাউকে স্ক্যান করে বলে দেবো তার সব ডিটেইলস? তাও ঠিক, তাহলে এখন কিভাবে খুঁজবো ওকে? ফালতু খোঁজ করে লাভ নেই, টাইম ওয়েস্ট হবে। অত হ্যান্ডসাম ছেলের গার্লফ্রেন্ড থাকবে না তাই কি হয় বল? আর হ্যাঁ, আমি ক্লাসে গেলাম, 2 মিনিটের মধ্যে যদি আমি তোদেরকে ক্লাসের মধ্যে না দেখি তাহলে দুজনের মায়েরই ফোন নাম্বার আমার কাছে আছে, এটা কিন্তু মনে রাখিস। এই বলে জিমিন গটগট করে ক্লাসের মধ্যে চলে যায়। দুধ কলা দিয়ে কাল সব পুষেছি, বুঝতে পেরেছিস? এখন তাড়াতাড়ি চল, না হলে কিন্তু সবল মারতে বেশি সময় লাগবে না। এই বলে ওরা দুজন সুরসুর করে জিমিনের পেছন পেছন ক্লাসরুমে ঢুকে যায়। তারপর স্যার এসে পড়াতে লাগে, কিন্তু আমাদের ম্যাডাম তো জাঙ্কুকের ধ্যানেই মগ্ন। কি পড়াচ্ছে তা না শুনে গালে হাত দিয়ে জানলার বাইরে তাকিয়ে আছে, আর সেটা স্যারের নজরে পড়তেই হাতের সামনে চকটা তের দিকে ছুঁড়ে মারে। এই কে রে? এই যে এই অধম আমি, স্যার বলছি উঠে দাঁড়াও। আমি এদিকে পড়াচ্ছি আর তুমি বাইরের দিকে তাকিয়ে কি দেখছো? আসলে স্যার আমি বাইক নিয়ে আসি তো, তাই বাইরের আকাশটা দেখছিলাম যে ঝড় বৃষ্টির কোনো চান্স আছে নাকি। এই তুমি সুগার বোন না? হ্যাঁ স্যার, দুর্ভাগ্যবশত। তোমার ভাইয়া কলেজের টপার ছিল আর তার বোন হয়ে তুমি এত ফাঁকিবাজ কেন? আসলে স্যার ভাইয়া যখন আম্মুর পেটে ছিল তখন সব পুষ্টি খেয়ে ফেলেছিল, তাই আমি কিছু পুষ্টি পাইনি বলে আমার বুদ্ধিগুলো ভাইয়ার মতো হয়নি। জানেন স্যার, আমি যখন হয়েছিলাম আমার ওজন মোটে 2 কেজি 500 গ্রাম হয়েছিল, তাই তো আমার বুদ্ধিটা আর মাথায় ধরেনি। এর কথা শুনে স্যার হাসবে না কাঁদবে কিচ্ছু বুঝতে পারছে না, তাও অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে পর বলে, তোমার বুদ্ধি না থাকার গল্প আমি শুনতে আসিনি, চুপচাপ নিজের জায়গায় বসে পড়ায় মন দাও, না হলে কিন্তু আমি সুগাকে বলতে বাধ্য হব তোমার পড়াশোনার অবস্থার কথা। ইমা চিচি না না স্যার, আপনারা এত কষ্ট করবেন কেন বলুন, আমি পড়াশোনা মন দিচ্ছি। হ্যাঁ, এই বলেই চুপচাপ নিজের জায়গায় বসে পড়ে আর স্যারের মুখের দিকে হাঁ করে তাকিয়েছে। তারপর বেল বাজতেই স্যার বেরিয়ে গেলেন। বেশ হয়েছে, আরো ফাঁকিবাজি কর। জানিস তো জিমিন, আজকে আমার খুব একটা জিনিস মন করছে, একটা স্কুটিকে ভাঙাচোরা দরে বিক্রি করব। আর সেই টাকায় আমরা দুজন মিলে পার্টি করব। তোদের যত সব বেকার কথা বলা। আসলে লাভের কথা বলে তো তুই এতদিন কোটিপতি হয়ে যেতিস। চুপ করে বস, না হলে পরের স্যারের কাছে তুই ঝাড় খাবি। এই ইউনো, খোঁজ পেলি মেয়েটার? না আন্টি, আমি তো মেয়েটাকে ভালোভাবে দেখিও নি, তাহলে কি করে খুঁজি বলুন তো? কেন, চোখে কি লাইনার পড়েছিলি নাকি যে সেটা শোখানোর জন্য চোখ বন্ধ ছিল? আরে না আন্টি, মেয়েটা তো হেলমেট পরেছিল তাই তো মুখ দেখতে পাইনি। না, মেয়েটা তো দেখছি ঠিকই বলেছে, তোদের গাড়ি সত্যিই অটো হয়ে গেছে, তাই তো একটা স্কুটিকেও ধরতে পারলি না। স্কুটি ছিল না আন্টি, বাইক ছিল,
তাই তো মেয়েটার কথা বুঝতে বুঝতেই ও ফুল স্পিডে বাইক নিয়ে বেরিয়ে চলে গেছে। আরে বাস, মেয়েটা বাইকও চালায়, তাহলে ভালোই হবে। যখন মন চাইবে শাশুড়ি আর বৌমা মিলে জিন্স টপ পরে আর চোখে সানগ্লাস পরে বাইক নিয়ে বেরিয়ে লং ড্রাইভে যাব। শাশুড়ি আর বৌমা মানে? তোকে এত বুঝতে হবে না, শুধু তুই খোঁজ লাগা মেয়েটার। কোন মেয়ের খোঁজ লাগাবে মা? আমাদের কথাই তোকে এত কান দিতে হবে না। ইউনু, তুই বল তো কার কথা বলছিল মা? কথাটা বলে ইউনুর দিকে এমন ভাবে জাঙ্কুক তাকায় চোখ গরম করে, যার অর্থ সত্যি না বলে কপালে দুঃখ আছে ইউনুর। আসলে সকালে যে মেয়েটা আমাদেরকে ওসব বলেছিল সেই মেয়েটার খোঁজ লাগাতে বলছে। তাহলে আমিও বলছি, ওকে খুঁজে বের কর যত তাড়াতাড়ি সম্ভব। কেন? তুই খুঁজে পেলে কি করবি? ছাই বিছিয়ে খুন করব, যাতে রক্তের একটা ফোঁটাও চারিদিকে না ছিটকে যায়। ইউনু চল। জাঙ্কুক হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যেতে ইউনু তার পিছন পিছনে অসহায় দৃষ্টি নিয়ে বেরিয়ে যায়। আর জিন তো হতাশ হয়ে সোফাতে বসে পড়ে।